আমরা CC10 রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ পড়ছিলাম। আমি প্রবন্ধের মূল বিষয়বস্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এরপর আমি প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট ধরে তোমাদেরকে আলোচনা করছি। প্রথমেই আমরা স্বভাব কবি পড়েছিলাম, তারপরে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের সমকালীন রবীন্দ্র অনুসারী কবিরা কি করে রবীন্দ্রনাথের বিরাট তেজোচ্ছটায় নিজেদেরকে হারিয়ে ফেলেছিলেন। তা এদের মধ্যে আমরা 4-5 জনের নাম করেছিলাম: কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি, কালিদাস রায় এবং সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, মনে রাখবে তোমরা কিন্তু এই যে কবিদের নাম আমি বললাম বা আগেও বলেছি, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি প্রমুখ, তাদের কিন্তু অন্তত 2-3টে কাব্যগ্রন্থের নাম, কোন সময়ে তারা কাব্যগ্রন্থগুলো রচনা করছেন এবং 1-2 কবিতা মুখস্থ করতে হবে না, কবিতার প্রথম লাইনটা বা কবিতার নামটা, কাব্যগ্রন্থের নাম, প্রকাশকাল আর কবিতার নাম, এগুলো কিন্তু তোমরা একটা খাতায় লিখে ফেলবে। কবির নাম লিখবে, কাব্যগ্রন্থের নাম লিখবে, প্রকাশকাল লিখবে সেই কাব্যগ্রন্থের, আর সেই কাব্যের গ্রন্থের অন্তর্গত 1-2 কবিতা, এগুলো কিন্তু তোমরা করে ফেলবে। এটা তোমাদের হোমওয়ার্ক। এরপরে আমরা আলাদা করে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে পড়েছি। আমরা আলাদা করে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবার পড়ব। আজকের পাঠ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের পরবর্তী কবি হিসাবে। বুদ্ধদেব বাবু বারবার তাকে একটা বিরাট সম্মানযোগ্য জায়গা দিয়েছেন এবং বলেছেন, রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যে যদি কোনো মৌলিক কবি কেউ থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন নজরুল ইসলাম। কিভাবে তিনি রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার কথা ব্যাখ্যা করছেন, আমরা একটু নজরুলের কাব্য প্রতিভার কথা ব্যাখ্যা করছেন, আমরা একটু নজরুলের কাব্য প্রতিভা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। এবং তাকে রবীন্দ্র পরবর্তী সময়ের প্রথম মৌলিক কবি বলার পেছনে কি কারণ আছে এবং কথাটা কতখানি যুক্তিযুক্ত, এটাও আমরা বুঝতে পারবো। আমরা তাহলে আলোচনায় চলে যাই আজকে। দেখো, রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে যখন সব কবিরা নিজেদেরকে রবীন্দ্রনাথের রবির ছটায় হারিয়ে ফেলছেন, তখন বাংলা সাহিত্যে ধূমকেতুর মতোই হাতে অগ্নিবীণা নিয়ে প্রবেশ করলেন কাজী নজরুল ইসলাম। আমি ইচ্ছে করে 2 নাম বললাম, ধূমকেতু আর অগ্নিবীণা, দুটোই কিন্তু নজরুলের লেখা কাব্যগ্রন্থের নাম। আমি নজরুলের আবির্ভাব প্রসঙ্গে খুব ইচ্ছে করেই এই 2 নাম বললাম। ধূমকেতুর মতো বাংলা সাহিত্যে হাতে অগ্নিবীণা নিয়ে প্রবেশ করলেন কাজী নজরুল ইসলাম। তার লেখার মধ্যে আমরা তৎকালীন সময়ের মানুষের দুঃখ, দুর্দশা, বেদনা, আকাঙ্ক্ষা ইত্যাদি তো দেখতে পাই, সব থেকে বেশি যেটা দেখতে পাই কি, বিদ্রোহ। তাই তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি বলে পরিচিত। তার কবিতাগুলি পরবর্তীকালের যারা বিদ্রোহী কবিতা লিখছেন, বিদ্রোহ বিষয়ক কবিতা লিখছেন, তাদের কাছে অবশ্যই পাথেয়। কি কি কবিতা তিনি লিখেছিলেন, তার কাব্যগ্রন্থের নাম কি কি, আমরা অনেকগুলো জানি, আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অগ্নিবীণা, দোলন চাপা, বিষির বাসি, ছায়ানট, ধূমকেতু, সর্বহারা, ফণী মনসা, চোখের চাতক, জিঞ্জির, ছায়ানট ইত্যাদি ইত্যাদি। তার কবিতায় কি কি আছে? 1. বিদ্রোহী সত্তা, বিদ্রোহী সত্তা, বিদ্রোহী সত্তা। বিদ্রোহী সত্তা কিসের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন? তিনি তার বিদ্রোহের মধ্যে দিয়ে দেশ প্রেম ফুটে উঠেছে। রাজনীতির নোংরামোর বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন।
ধর্মনীতির গোড়ামির বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন, সমাজের যে বৈষম্য অসাম্য তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। কিন্তু শুধু বিদ্রোহই তার কবিতার শেষ কথা ছিল না। নজরুলের বেশ কিছু কবিতায় আমরা বাৎসল্য রূপের প্রকাশ দেখতে পাই। নজরুলের বেশ কিছু কবিতায় আমরা শ্যামাসঙ্গীত, বেশ কিছু শ্যামাসঙ্গীত তিনি লিখেছেন, বেশ কিছু হাসির গান তিনি লিখেছেন। তার মূল রূপটা অবশ্যই বিদ্রোহ, এবং বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি আমাদের কাছে বিদ্রোহী নামে পরিচিত হন। তিনি বলেন যে, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির, মহাবিশ্বের মহাকাশ ছাড়ি। এই বলে আস্তে আস্তে তার কবিতা এগিয়ে চলছে, এবং এই কবিতায় তিনি অনেক উপমা, অনেক উদাহরণ দিয়েছেন, যেগুলো সবগুলোই এক একটা মুক্ততার প্রতীক, বিদ্রোহী সত্তার প্রতীক। এরপর তিনি তার বিদ্রোহ আসলে প্রচণ্ড ব্যথার থেকে জাগরিত, যে ব্যথার থেকে জাগরিত, তাই তিনি বলতে পারেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। তার সব কবিতার মধ্যে আমরা বিদ্রোহীর পাশাপাশি এই মানব দরদী রূপটা কিন্তু বারবার ফুটে উঠতে দেখি। তার দোলন চাপা এই কাব্যগ্রন্থ তিনি প্রেসিডেন্সি জেলে অবস্থানকালে রচনা করে থাকেন। আমি বললাম কারণ এটা একটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। প্রেসিডেন্সি জেলে বসে তিনি দোলন চাপা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। জানো তো, রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটা নজরুলকে উৎসর্গ করেছিলেন, এবং এই বসন্ত নাটকটা যখন তিনি জানতে পারেন যে উৎসর্গ করা হয়েছে তাকে, নজরুলকে, তখন তিনি এত খুশি হন, তখন তিনি একটা কবিতা লেখেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আচ্ছা, যাই হোক, আমাদের মূল আলোচনায় আসি। তার কামাল পাশা, এটাও খুব ইম্পর্টেন্ট কবিতা। এই কবিতায় যে যুদ্ধ, যে যারা যুদ্ধ করে সেই যোদ্ধারা যে তালে তালে হেঁটে বেড়াচ্ছে, তো এই ছন্দটা, এই তালে তালে হেঁটে বেড়ানোর ছন্দটা তার এই কামাল পাশা কবিতার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। নজরুলের বিষের বাঁশি ইত্যাদি, অগ্নিবীণা, এইসব যে কবিতাগুলো, তাতে আমরা বারবার দেশ মাতার যে নিপীড়িতা রূপ এবং তাকে উদ্ধার করার জন্যে যে অকৃত্রিম মানব প্রীতি, বিদ্রোহ চেতনা, পরাধীনতার গ্লানি, এগুলো বারবার উঠে আসতে দেখি। তিনি বারবার বলেন, এবং সেই কণ্ঠে সেই বিদ্রোহ, সেই বজ্রগর্ভ বিদ্রোহ বারবার তার কণ্ঠে ভেসে আসতে দেখি। তিনি বলেন, যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ, যেখানেই ভণ্ডামি দেখবো আমি সেখানেই বিদ্রোহ করব। এবং তিনি করেছেন। তার ক্ষমতা, তার বিদ্রোহীর জীব এতটাই খরসান, তিনি বলতে পারেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, কিভাবে না লাথি মার ভাঙড়ে তালা। তিনি বিদ্রোহী, এতটাই বিদ্রোহী, তিনি বলতে পারেন, আমি বিদ্রোহী ভৃগু, আমি ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। তিনি বারবার সাম্যের কথা বলেছেন। তিনি বারবার বলেছেন, গাহি সাম্যের গান। এই সাম্যের গান নারী পুরুষের মধ্যে। পৃথিবীর যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। এই সাম্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। দেখুন, সেদিন রেলে
কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। এবং লাস্টে তিনি বলছেন, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, একদিন সেই বাষ্প শকটে তুমি চাপা পড়বে। এই সাম্য সমস্ত জাতির ঊর্ধ্বে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এই সাম্য তার সমস্ত নারীর প্রতি। কে বলে তোমারই বারাঙ্গনা মা, কে দেয় গায়ে থুতু। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছি সীতা সম সতী মায়ে। পাশাপাশি তিনি অনেকগুলো রোমান্টিক কবিতাও কিন্তু লিখেছেন। বাতায়ন পাশে গুবাকু তরুর শাড়ি, প্রিয়ার সন্ধানে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নজরুলের কাব্য প্রতিভার আলোচনায় আসা যাক। নজরুল কাব্য তিনি কিন্তু কোনো ধ্রুপদী আঙ্গিকের কবি নন, আঙ্গিকেও নয়, বিষয়বস্তুগত দিক থেকেও নয়। তার প্রচুর স্বভাব কবির যে ধর্ম, অন্তর থেকে কবিতা বেরিয়ে আসে বারবার, তার মধ্যে সেটা আমরা দেখেছি। প্রচুর উচ্ছলতা, আবেগ, উচ্ছ্বাস, এগুলো তার কবিতার মধ্যে আমরা বারবার দেখেছি। এবং এটা তার কবিতার একদিকে যেমন গুণ, এটাই কিন্তু তার কবিতার একদিকে দোষ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর কথা তিনি বলেছেন, প্রগল্ভের মতো অনেক কথা তিনি বলেছেন। এত হয়তো না বললেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি বলেছেন এগুলো। এবং তার কবিতার মধ্যে কোথাও গিয়ে আমরা দেখব ছন্দগত হয়তো মিলছে না কোনো একটা লাইনের ছন্দ, শব্দ হয়তো তিনি মেলাবার জন্যে শব্দটাকে একটুখানি চেঞ্জ করে দিয়েছেন। ভাষা, নানান রকমের অন্যান্য বিজাতীয় ভাষা, আরবি, ফার্সি শব্দ তার কবিতার মধ্যে বারবার দেখছি আমরা চলে এসেছে। তাই আমরা যদি একেবারে একটা দাঁড়িপাল্লা নিয়ে হিসাব করতে বসি যে সার্থক কবিতার কি কি গুণ থাকা দরকার, তাহলে আমরা দেখব নজরুল কিন্তু সেখানে অনেকগুলো ব্যাপারে বেশ কম নম্বর পেয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও নজরুল বাংলার রবীন্দ্রনাথ পরবর্তীকালের প্রথম মৌলিক কবি। কারণ তখন তো এটাই দরকার ছিল, রবীন্দ্র কবিতার বিদ্রোহ করার জন্যে, সেখান থেকে বেরিয়ে আসার জন্যে এই বিদ্রোহ চেতনারই দরকার ছিল। এখন রবীন্দ্রনাথ কিন্তু জেনে বুঝে যে আমি রবীন্দ্রনাথকে আক্রমণ করব বলে নজরুল কিন্তু কবিতাগুলো লেখেননি। তার লেখার মধ্যে স্বভাবতই এই জিনিসটা চলে এসেছে। আসলে তার জীবনটাই সেরকম ছিল। একদম ছোটবেলায় তিনি পরিবারের ভালোবাসা হারিয়েছিলেন। তারপর তাকে চায়ের কাপ ধুতে হয়েছে, তাকে লোটো দলে গান করতে হয়েছে পেটের জন্যে, দুটো পয়সার জন্যে। তিনি মানুষের কাছে মোট বহন করেছেন, দোকানে মানুষের এঁঠো বাসন মেজেছেন, যুদ্ধ করতে গেছেন। আর তারপর তিনি অনেক কিছু দেখেছেন, অভিজ্ঞতা, তার ভয়ঙ্কর কঠিন কঠিন অভিজ্ঞতা। আর তাই তো বোধহয় যুদ্ধ থেকে এসে তিনি কামান ছেড়ে কলম ধরলেন, আর গোলাগুলো তার কণ্ঠের গান হয়ে বিদ্রোহ করতে শুরু করে দিল, তাই না? আমার তো তাই মনে হয়। তাহলে বুদ্ধদেব বসু, তাই তিনি বারবার রবীন্দ্রনাথকে স্বীকার করেই রবীন্দ্রনাথের পরবর্তী শ্রেষ্ঠ মৌলিক কবি হিসাবে নজরুলকে স্বীকৃতি দান করছেন এবং বলছেন, তার ভাষাতেই বলি, নজরুল ইসলামকে মনে হয় রবীন্দ্রনাথের পরে অন্য একজন কবি, ক্ষুদ্রতর নিশ্চয়, কিন্তু নতুন। এবং এই নজরুল যে নতুন পথটা দেখালেন, এরপরে আমরা দেখব কল্লোলের কবিগোষ্ঠী এই পথকে অবলম্বন করেই কিন্তু বাংলা কবিতার মোড় ফেরাতে সক্ষম হচ্ছেন, বাংলা কবিতাকে আর একটা নতুন দিশা দেখাতে সক্ষম হচ্ছে। এবং রবীন্দ্রনাথের যে জাল তৈরি হয়ে গেছিল, যেখান থেকে আমরা বেরোতে পারছিলাম না, সেইটা সম্ভব হচ্ছে। সবশেষে একটা দরকারি কথা, যেরকম আমি বললাম, আমাদের সত্যেন্দ্রমোহনের কাব্যর যে সঞ্চয়ন বইটা, তার নাম কাব্য সঞ্চয়ন, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, আর নজরুলের কি সঞ্চিতা। মনে থাকবে কিন্তু।